দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যালেঞ্জের মুখে সুশীলা কার্কির নেতৃত্বাধীন নেপালের অন্তর্বর্তী সরকার। এবং গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় 106 ফিলিস্তিনি নিহত। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আমি আছি উসমা হাসান। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণের পর ট্রাম্পকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। এই সফরে দু দেশের মধ্যে মাল্টি-বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা জোটের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও ট্রান্স আটলান্টিক বন্ধন শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস ট্রাম্পকে স্বাগত জানাবেন। রাজকীয় আড়ম্বরে ট্রাম্পকে বরণ করা হবে। সেখানে তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ নৈশভোজে অংশ নেবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্টপ ট্রাম্প কোয়ালিশন নামের একটি জোট। এ সময় ট্রাম্প এবং সাজাপ্রাপ্ত যৌন অপরাধী ও বিতর্কিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার লন্ডনের কেন্দ্রস্থলে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে ব্রিটেনে পৌঁছানোর পর ট্রাম্প উইন্ডসর ক্যাসেলে অবস্থান করেন। তিনি রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফর করছেন ট্রাম্প। গত জুলাই মাসে তিনি স্কটল্যান্ড অঞ্চলে ব্যক্তিগত সফর করেছিলেন। তখনও প্রতিবাদ করেছিল সেখানকার স্থানীয়রা। তরুণদের আন্দোলন ও সরকার পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতার মুখে নেপাল। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির সরকারের সামনে অপেক্ষা করছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর 3 সদস্যের মন্ত্রিসভার দায়িত্বও নিয়েছে। 2026 সালের 5 মার্চ নির্বাচনের প্রস্তুতি ও জেএনজি আন্দোলনে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি নতুন সরকারকে একাধিক বৈদেশিক চ্যালেঞ্জও সামলাতে হবে। পররাষ্ট্রমন্ত্রী কে হবেন তা এখনও অনিশ্চিত। সাবেক কয়েকজন সচিব ও রাষ্ট্রদূতকে এই পদে আনার চেষ্টা হলেও এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এই পদে যিনি আসবেন তাকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ভারতের পাশাপাশি চীনের সমর্থন আর বড় শক্তি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে ভূ রাজনৈতিক সংকট সামলানো এবং পুনর্গঠনের জন্য বৈশ্বিক সহায়তা জোগাড় করাও সরকারের অন্যতম কাজ। অর্থনৈতিক দুর্দশা, বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন একের পর এক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিচ্ছে, যা শেষ হচ্ছে ক্ষমতাসীনদের পদত্যাগের মাধ্যমে। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সবশেষ নেপালের তরুণদের নেতৃত্বে সরকার পতনের এই ধারাবাহিকতা প্রশ্ন তুলছে, দক্ষিণ এশিয়া কি জেএনজি বিদ্রোহের উর্বর ভূমি? ভারত ও চীনের মাঝখানে 3 কোটি মানুষের দেশ নেপাল এখন ভবিষ্যৎ আঁকছে ভিন্ন পথে, প্রচলিত নির্বাচনী গণতন্ত্রের বাইরে। গত সপ্তাহে জেনজি তরুণদের বিক্ষোভে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে শ্রীলঙ্কায় 2022 সালে আর বাংলাদেশে 2024 সালে একই রকম দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপোকিড আন্দোলন ইন্দোনেশিয়ায় যেমন আলোড়ন তুলেছিল, তেমনি নেপালেও সাড়া জাগিয়েছে। তরুণেরা ক্ষুব্ধ ছিল
রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন দেখে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বললেন, 3 দেশের আন্দোলনের ভিত্তি এক, বৈষম্য ও দুর্নীতি। 2008-9 সালে এবং কোভিড-19 পরবর্তী সময়ে জেনজি 2 দফায় মন্দার মুখোমুখি হয়েছে। এই সময়ে তরুণেরা বেশি বেশি অনলাইনে যুক্ত থাকায় তাদের নিজেদের মধ্যে সংযোগ বেড়েছে, যা হয়ে উঠেছিল তাদের আন্দোলনের অন্যতম শক্তি। তারা তাদের দাদা দাদির বয়সী নেতাদের শাসনের বিরুদ্ধে একজোট হতে পেরেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বললেন, 3 দেশেই সাধারণ বিষয় হল তরুণদের নতুন রাজনৈতিক চিন্তা। তাদের চাওয়া আর পাওয়ার মধ্যে বিরাট ফারাক। ফলে সরকারগুলো এমন প্রতিবাদের মুখে পড়লে তাদের হাতে খুব বেশি উপায় থাকে না। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুমেলা সেন বললেন, আন্দোলনের ছবির বাইরের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আকাঙ্ক্ষা। ইন্টারনেট ব্যবহারকারী তরুণেরা দক্ষতার সঙ্গে নিজেদের কমিউনিটি তৈরি করছে, সংগঠিত হচ্ছে এবং নিজেদের প্রকাশ করছে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জীবন শর্মা বললেন, নেপালের তরুণেরা খুব ঘনিষ্ঠভাবে শ্রীলঙ্কা আর বাংলাদেশের আন্দোলন পর্যবেক্ষণ করেছে। এমন প্রেক্ষাপটে ভারতের নরেন্দ্র মোদীর সরকার বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এখন প্রশ্ন একটাই, জেনজি বিক্ষোভের পরবর্তী গন্তব্য কোথায়? শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে গাজা প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় অন্তত 106 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার মুখে গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে চালানো হামলায় নিহতদের মধ্যে 91 জনই গাজা সিটির বাসিন্দা। তীব্র হামলার মুখে গাজা সিটি, রাফা ও খান ইউনিস ছেড়ে দক্ষিণে পালিয়ে যাচ্ছে মানুষ। তবে সেখানেও নেই নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা। দক্ষিণের ঘনবসতিপূর্ণ এলাকা আল মাওয়াসি শরণার্থী শিবিরেও হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার উপকূলীয় রাস্তা ধরে গাজা সিটি ছেড়ে আসা ফিলিস্তিনিদের গাড়িতেও হামলা চালানো হয়। ভয়াবহ পরিস্থিতি দেখে আবারও উল্টো পথে গাজা সিটিতে ফিরছেন অন্তত 15,000 মানুষ। হামলা আরও জোরদার করতে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে গাজার আরও ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। আইডিএফের পক্ষ থেকে বলা হয়, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে আর মাত্র কয়েক মাস সময় লাগবে তাদের। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখতে চীনের সঙ্গে সমঝোতার ঘোষণা ট্রাম্পের। এবং লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত 50। বিরতির পর সবাইকে আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। দর্শক, মানবতা বিরোধী মামলা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি। এবং আপনি একটা জায়গায় বলেছেন যে ডিজিএফআই সরকারের সাথে বসতে এবং এই আন্দোলন সমাপ্ত করতে আপনাদেরকে চাপ দিয়েছে। এটি কারা কিভাবে আপনাদেরকে আলোচনা করেছিলেন এবং কিভাবে চাপ দিয়েছিলেন একটু যদি বলেন। আপনারা আত্মগোপনে চলে গেছিলেন। আমরা 17 জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয়, তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা, সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না। আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে। এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না। সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় হলগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো, আক্রমণ না চালানো। এটা কোথায় হয়েছিল? ডিজিএফআই কার্যালয়ে?
না, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। আচ্ছা, আপনি আরেকটা বলেছিলেন যে বিচার বিভাগের উপরে মানে আপনারা বুঝে ফেলেছিলেন যে আস্থা পাচ্ছিলেন না, সরকার যখন বলছিল যে বিচার বিভাগের উপরে আস্থা রাখতে, আস্থাটা তখন হারালো কেন বা কি কোন প্রেক্ষাপটে? আপনি বলছেন যে বিচার বিভাগ সরকারিকরণ করা হয়েছিল। এই সরকার যে একটা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে, এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল। এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করছে, এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল। ফলে আমি বলেছি যে 18 সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চাননি। সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যে কোনো সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে, এবং সেটাই আমরা দেখেছি 2024 সালে ইলেকশনের পরে। ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না, আদালতের বিষয় না, এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরিয়ে নিয়ে আসছে তার লাভের জন্য। ফলে এই কারণে আমরা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট ছিল যে আমাদের দাবি আদায় হবে যদি আমরা রাজপথে আমাদের অবস্থান দৃঢ় করে রাখি। এই কারণে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি, আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না। আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের বিষয় এবং আমরা আমাদের আন্দোলন রাজপথ থেকে আদায় করব। যে আজকে এই বিষয়ে মিডিয়ার একটা প্রসঙ্গ বলেছিলেন যে প্রথমে বলেছেন মিডিয়া, পরে এটাকে ইলেকট্রনিক মিডিয়া করেছেন। এটা কি আসলে ঢালাওভাবে মানে সব ইলেকট্রনিক মিডিয়ায় কি আসলে এই সময় দেখায়নি আপনাদের? আমাদের সেই দিনের প্রেক্ষিতে আমার যেটা অভিজ্ঞতা ছিল, হয়তো অনেক মিডিয়া এর বাইরে ছিল বা চেষ্টা করেছে, আমরা পরবর্তীতে এগুলো শুনতে পেয়েছি। কিন্তু 18 তারিখ বা 19 তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাই নাই। মিডিয়াতে বারবার কিন্তু দেখানো হচ্ছিল যে আন্দোলন স্থগিত হবে, সরকারের সাথে তারা বসবে, এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল। এবং আমরা মিডিয়া বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযজ্ঞ চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না। সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। শেষ প্রশ্ন, আপনি এই মামলায় কালকে অবশিষ্ট সাক্ষ্য দেবেন, আপনার এই মামলার প্রত্যাশা কি থাকবে? আর দ্বিতীয় কথা হলো যে প্রক্রিয়ার বিচার চলছে, মানে আপনি কি এই বিচার পুরো প্রক্রিয়াটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা বলতে বুঝাই কি প্রত্যাশা করেন এই মামলা? প্রত্যাশা করি ন্যায় বিচার, যে এত মানুষ, এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা সকলেই ন্যায় বিচার পাব। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে। এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। আর দ্বিতীয়ত আমি বলেছি যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করছি, বিচার চলছে, কিন্তু মামলা কিন্তু আরও অনেকগুলো, এটা কিন্তু মাত্র একটা মামলা। ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ কোর্টে আরও অনেক মামলা রয়েছে, গুমের মামলা রয়েছে। ফলে এই বিচারটাকে সার্বিকভাবে দেখতে হবে, কারণ আমরা যেই সাধারণ কোর্টে যে মামলাগুলা, সেই মামলাগুলো সম্পর্কে কিন্তু আমরা তেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না। শহীদ পরিবারদের সাথে যখন আমরা কথা বলি, অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে, বা সরকারের সেটা নিয়ে প্ল্যান কি, এই বিষয়ে আমরা আসলে জানতে পারতেছি না। ফলে সেই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয়, এইটা আমাদের আবেদন থাকবে। একইভাবে এই মামলাকে শুধু যাতে একটা তো রাজনৈতিক দিক, যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি, আওয়ামী লীগ এনে থাকে, একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। কারণ আমরা দেখেছি গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে, আমি নিজে অভিযোগ দিয়েছি, ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে, হেনস্থা করা হয়েছে। এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন, বিজিবির একজন আর্মির অফিসার, এদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে, তাকে যাতে বিচারের আওতায় নয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়,
আমরা যারাই জনগণের উপরে এই হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, নির্যাতন করেছে এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে, ক্ষমতায় থাকতে সহায়তা করেছে, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, ইনক্লুডিং সেনাবাহিনী অফকোর্স। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ প্রসঙ্গে কথা বলছিলেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রে টিকটক চালু থাকার বিষয়ে চীনের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে যুক্তরাজ্যের সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, টিকটক নিয়ে চুক্তি হয়েছে, তিনি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। শুক্রবার প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে চীনা কোম্পানি বাইড্যান্সের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিতে বলা হয়েছিল। তবে জানুয়ারি থেকে কয়েক দফা নিষেধাজ্ঞার ঘোষণা দিলেও ট্রাম্প তা বারবার পিছিয়ে দিয়েছেন। মঙ্গলবারও তিনি সময়সীমা বাড়িয়ে 16 ডিসেম্বর পর্যন্ত করেছেন। ভূমধ্য সাগরে লিবিয়ার উপকূলের কাছে অভিবাসী বহনকারী একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে 50 জন নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, রোববার 75 জন সুদানি শরণার্থী বহনকারী ওই নৌকাটিতে আগুনের ঘটনা ঘটে। এ সময় 24 জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতরা সবাই সুদানের নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি। IOM এর তথ্য অনুযায়ী গত বছর ভূমধ্য সাগরে কমপক্ষে 2452 জন অভিবাসীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছেন। 2011 সালে লিবিয়ার গাদ্দাফির পতনের পর থেকে বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে লিবিয়া। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।